নমস্তস্যৈ ওং নমস্তস্যৈ জয় 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 জয়। আজ আমি আপনাদের সবার সাথে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয় শুধু বিষয় নয়, একটা সত্য, একটা এমন সত্য যেটা সমস্ত মনুষ্য জাতির উপরে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়। কল্পনা করুন, রাতের সময় আপনি গাড়ি চালাচ্ছেন আর আপনি দেখলেন যে আপনার সিগন্যালের আলো লাল হয়ে গেছে, আর আপনি দেখতে পেলেন যে সিগন্যালে কোনো ট্রাফিক হাবিলদার নেই, আর আপনি ভাবলেন কে দেখার আছে, মানব না এই সিগন্যাল। কিন্তু আপনার বিবেক বলে এটা ভুল হচ্ছে, আর আপনি নিজেকে অপরাধ করা থেকে বিরত রাখেন। একেই বলা হয় সংযম। পশু আর মানুষের মধ্যে এই একটাই পার্থক্য, আমরা সংযমের একটা বরদান পেয়েছি। এই সংযমের ব্যাপারে আমি আপনাদের সবার সাথে আরও কথা বলতে চাই, কিন্তু পরের ডিসকাশনে। প্রার্থনার সময় হয়ে এসেছে। জয় 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 জয়। চলো। প্রজ্ঞা, কেমন আছো তুমি? তোমার কথা বলা ঠিক হয়েছে তো? হ্যাঁ গুরুদেব, আগের থেকে কম আটকায়। প্রজ্ঞা, অতীতকে ভুলে যাও। ফরগেট দ্য পাস্ট, লিভ ইন দ্য প্রেজেন্ট। মনে হয় তোমার সাথে একটা সেশন আরও করা প্রয়োজন। আমার ঝিলের ধারের ওই আউট হাউসে আজ রাত ঠিক 10টায় চলে এসো। গুরুদেব, ব্যাপারটা হলো যে প্রজ্ঞা আসতে তুমি পারবে। কবে থেকে প্রজ্ঞার উকিল হয়ে গেলে? ওকে বলতে যদি না দাও তাহলে ওর হারানো আত্মবিশ্বাস কিভাবে ফেরত পাবে? বলো প্রজ্ঞা। আই মিন গুরুদেব, ও আমি আজ আসতে পারবো না। আমার বোন এসেছে ভোপাল থেকে। ও, রিচা এসেছে? হ্যাঁ। সে তো আরো ভালো কথা। তোমাদের দুই বোনের মধ্যে ঝামেলা শেষ করার এর থেকে ভালো সুযোগ আমি আর পাবো না। ওকেও তোমার সাথে নিয়ে এসো। জয় 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 জয়।
দরজা ভাঙো। আপনারা ইন্সপেক্টর, ইনি মেরেছেন স্বামীজিকে। কি- কি- কি কি- 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 কি বলছো তুমি? এনার ড্রেসে তো রক্ত লেগেছিল। খুঁজুন, ভেতরেই পাবেন। চলুন। সরুন আপনি একটু, সরুন প্লিজ। বিক্রম, সামন্ত, পুরো ঘরটা তল্লাশি নাও। রীতা, হ্যাঁ। বেডরুম দেখো। ফেম আর টাইম, অ্যাক্ট্রেস প্রজ্ঞা পারেখের দুঃখের সময় যেন শেষই হচ্ছে না। বলিউডে একটা মাত্র হিটের পর ওনার ফ্লপের লাইন তো লম্বা হয়েই চলেছে, আর তারপর ওনার কাজ পাওয়া বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এরই মধ্যে ওনার বিয়ে হয় একজন বিজনেসম্যান নিরঞ্জন বর্মার সঙ্গে। কিন্তু ওনার অত্যাচারে অপমানিত হওয়ার পর এই বিয়ে 2 বছরের মধ্যেই ভেঙে যায়। ভাঙা সংসার, ভাঙা ক্যারিয়ার, ভাঙা মন, এই কারণেই প্রজ্ঞার নার্ভাস ব্রেকডাউন হয়। আর এরপরই প্রজ্ঞা আশ্রয় নেয় খুবই গভীর স্পিরিচুয়াল হেল্পের স্বামী সত্যানন্দের শিষ্যা হয়ে। সবার মনে হয়েছিল প্রজ্ঞা নিজেকে সামলে নিয়েছে, কিন্তু আফসোস, প্রজ্ঞার জীবন যিনি বাঁচিয়েছিলেন ওনাকেই প্রজ্ঞা মৃত্যুর মুখে ঠেলে দিল। এরকম কেন হলো, আর এর কারণটাই বা কি? আর এমন কি বা শত্রুতা ছিল প্রজ্ঞার নিজেরই গুরু স্বামী সত্যানন্দের সঙ্গে, আমরা জানবো ঠিক এই ব্রেকের পর। ও কোনো দোষ করেনি স্যার, ইনোসেন্ট ও। কাম ডাউন প্রতীক। টেবিল ভেঙে ফেললে কার্পেন্টার ছাড়া আর কারোর খুব একটা লাভ হবে না। আই এম সরি স্যার, কিন্তু প্রজ্ঞাকে নিয়ে আমি খুব ইমোশনাল আর পজিটিভ হয়ে যাই স্যার। কলেজের দিনগুলোতে কেউ যদি ওর দিকে খারাপ নজরে তাকাতো তাহলে তাকে আর এখানে আমি কিচ্ছু করতে পারছি না, কিছুই করতে পারছি না। এইটাই তো আমাকে বলো প্রতীক, যে অন্তত কেন প্রজ্ঞা স্বামী সত্যানন্দের অভিযোগটা নিজের কাঁধে নিল? আরে নিজের ওই সাইকো দিদিটাকে বাঁচানোর জন্য। বিলিভ মি স্যার, সত্যানন্দকে রিচাই মেরেছে। রিচা? প্রজ্ঞার বড় দিদি, ভোপাল কলেজে আমাদের সিনিয়র ছিল স্যার, 1 নম্বরের খিটখিটে ছিল স্যার। প্রজ্ঞাকে সব সময় আঙুলের নিচে দাবিয়ে রাখতো স্যার। ওর অনুমতি ছাড়া তো প্রজ্ঞা কিচ্ছু করতে পারতো না স্যার। রিয়েলি ইন্টারেস্টিং। তো এই সময় ও কোথায় রয়েছে? আর কোথায়, পালিয়ে গেছে। হত্যার দিন ভোপাল থেকে এখানে এসেছিল, তারপর থেকে আর কোনো পাত্তা নেই। ইন্টারেস্টিং। প্রজ্ঞা, তুমি এসব কেন করছো? বন্ধ করো এসব। বলো মিস্টার পাঠককে যে তুমি সত্যানন্দকে মারোনি। আমি মেরেছি। তুমি মেরেছো? কিভাবে? নেল গান দিয়ে হামলা করে। নেল গান দিয়ে আক্রমণ করে? হ্যাঁ। রাইট। এরকমই ছিল ওই নীলগান? হ্যাঁ। এই নিন, ধরুন ধরুন।
আর এই নিন নেলস। এবার একটু ভরুনের মধ্যে। কি হলো, লোড করতে পারেন না নাকি আপনি? কেডি হার্ডওয়্যারের লোকও তো পেরেক লোড করে দিতে পারে নাকি? রাইট রাঠোর, এটা তো হার্ডওয়্যারের লোকজনও লোড করে দিতে পারে। তো ঠিক আছে, এটা ধরে নেওয়া যাক যে আমি হার্ডওয়্যারের লোক, আর আমি এই নেলটা আপনাকে লোড করে দিলাম। এবার চালান, আমার উপর চালান। স্যার আপনি এই এক সেকেন্ড, চালান আমার উপর চালান। সামনে করুন, সোজা করে চালান। সাবধানে সাবধানে, এইভাবে যদি চালান তো নেলস আপনার গায়ে লেগে যাবে। দিন, আমাকে দিয়ে দিন ওটা। থ্যাংক ইউ। অদ্ভুত বিষয় এটা যে আপনি নেল গান চালাতে পারেন না কোনোভাবেই, একটাও নেল আপনি ছুটতে পারলেন না, কিন্তু সদানন্দ বাবুর দেহের ওপর 35টা নেলের দাগ রয়েছে। এটা কি করে করলেন আপনি? রিচা দিদি কিছু করেনি। প্লিজ ওকে কিছু করবেন না, ও তো কিছুই করেনি। প্রজ্ঞা, তুমি তোমার দিদির অপরাধ নিজের ঘাড়ে নিতে পারো না? নিতে পারি আমি, কেন নেব না? শুনলে রাঠোর, ওর বোন রিচাকে খুঁজে বার করতে হবে। নির্দোষকে যদি বাঁচাতে হয় অপরাধীকে তো খুঁজতেই হবে। দেখা যাক যদি পাওয়া যায়। পাওয়া যাবে। প্লিজ বি সিটেড। কাজকর্ম শুরু করা যাক। ইয়োর অনার, এমনিতে অ্যাজ আ পাবলিক প্রসিকিউটর সবার প্রথমে আমার এই কেসটার বয়ান নেওয়া উচিত, কিন্তু ভাবলাম যে আমারও কিছুটা চেঞ্জ হবে। প্রত্যেকবার আগে ব্যাটিং করে জেতার থেকে বেটার যে এবারে রান চেস করে দেখা যাক যে কেমন লাগে। তাহলে কেন না আমরা মিস্টার কেডি পাঠককে রিকোয়েস্ট করি যে উনি আগে এসে আপনার সামনে ওনার কেসটা প্রেজেন্ট করুক, যে কেন ওনার মনে হয় যে ওনার মক্কেল মিস প্রজ্ঞা পারেখ নির্দোষ। মিস্টার কেডি পাঠক। মিস কোঠারে, সবার আগে তো আমি কৃতজ্ঞতা জানাবো যে আপনি আমাকে এই সুবর্ণ সুযোগ দিলেন। দ্বিতীয় বিষয় হলো এই যে আমি পুরোপুরি চেষ্টা করব যাতে আপনি যখন রান চেস করতে যাবেন তখন আমি বড় একটা সংখ্যা ওই স্কোরবোর্ডের উপর লাগিয়ে দেব। এখন আপনি দাঁড়িয়ে আছেন কেন? একটু বসুন গিয়ে। থ্যাংক ইউ। ইওর অনার, এই ছবিটা হলো দুই বোনের, প্রজ্ঞা আর ওর বড় বোন রিচা, যিনি ওর থেকে বয়সে 2 বছরের বড়। সেই দিন ইওর অনার স্বামী সত্যানন্দের সঙ্গে দেখা করতে ওনারা দুজন ওনার আশ্রমে পৌঁছেছিলেন। আমি ঠিক কথা বলছি? হ্যাঁ স্যার, আমি আর দিদি অটো করে গেছিলাম।
তুই এভাবে যাস গুরুদেবের সঙ্গে দেখা করতে, একা, তাও আবার এত রাতে? এরকমটা না, আমি কিছু ভুল করছি না। আচ্ছা, তুই আমায় শেখাবি কোনটা ভালো কোনটা খারাপ? তুই কি কিছু বুঝতে পারিস না? ভণ্ড সাধু সেজে আছে, তুই হলি ওর পরের শিকার। না দিদি, তুই এরকম চুপ! আমি আর কিচ্ছু শুনতে চাই না এই ব্যাপারে, বুঝলি? না তুই দেখার চেষ্টা করিস না তুই বোঝার চেষ্টা করিস। এ নাও। 1000 টাকার নোট? ম্যাডাম অটো চালাই, প্লেন না, খুচরো দিন। সকাল থেকে রাত হয়ে গেল তোর এইটুকু ইনকাম হয়নি? তাহলে বন্ধ করে দে ব্যবসা, বুঝলি? গিয়ে ভিক্ষা কর। কি উল্টো পাল্টা বলছেন আপনি? দিদি, তুই কি করছিস? দাদা, সামনে একটা পানের দোকান আছে, আপনি ওখানে চলুন, আমি খুচরো করে দিচ্ছি। তুই এখানে দাঁড়া, আমি খুচরো করে আনছি, ঠিক আছে? দাদা চলুন, আমি আসছি। রাত 10:30 বেজে গেছিল, আর আমি খুচরো পাচ্ছিলাম না, তো আমি মেন রোডে যাই, ওখান থেকে খুচরো করে আনি, আর যখন 15 মিনিট পরে আসি তখন দেখি দিদি নেই, আমি খুঁজে পেলাম না। রিচাদি, কোথায় গেলি? রিচাদি, গুরুদেব, গুরুদেব, কি হয়েছে গুরুদেব? কে করলো এরকম? তোমার দিদি করেছে। দিদি? রিচাদি? গুরুদেব, গুরুদেব, আমারই ছিল। আমার মনে হয়েছিল যে রিচাদি সবকিছু করেছে, এর জন্য আমি ওখান থেকে উঠিয়ে পালিয়ে গেলাম। বোধহয় চিন্ময় বাবু আমাকে দেখে ফেলেছিল। আমি ঘরে গিয়ে ওই কাপড়গুলো জ্বালিয়ে দিয়েছিলাম, নেল গানটা ফেলছিলাম, কিন্তু স্যার, আমি মানছি যে আমি প্রমাণ নষ্ট করে খারাপ কাজ করেছি, কিন্তু মাথায় কিছু আসছিলই না। এটা ছাড়া যেভাবেই হোক দিদিকে বাঁচাতে হবে। শান্ত হও তুমি। দয়া করে আদালতকে তুমি বলো যে এই মুহূর্তে তোমার দিদি কোথায় রয়েছেন। জানি না স্যার, যখন আমি ঘরে ফিরে গেলাম তো ওর সুটকেসটাও ছিল না। রিওনার প্রজ্ঞার আগে রিচার ওই জায়গায় পৌঁছে যাওয়া আর হত্যার ঠিক পরেই হঠাৎই অকস্মাৎ ওর ওখান থেকে বেপাত্তা হয়ে যাওয়া, যার থেকে একটা সন্দেহ ওখানে হচ্ছে রিওনার যে রিচার এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক অবশ্যই রয়েছে। আচ্ছা, পুলিশ কি রিচাকে খুঁজে পেয়েছে? দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত নয় রিওনার, কিন্তু এই গোটা বিষয়টা তদন্ত করার জন্য পুলিশ টিম সমেত ইন্সপেক্টর রাথোর ভোপাল গিয়েছেন। এটা কি রিচা পারেখের বাড়ি? আমি ইন্সপেক্টর রাঠোর, মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। আগে ছিল, 1 বছর আগে উনি এই বাড়িটা আমাকে বেচে দেন। ওনার নতুন ঠিকানা জানা আছে? বলতে পারবো না, শুধু উনি এটাই বলছিলেন যে সবকিছু বিক্রি টিক্রি করে অনেক দূরে চলে যাবেন। কেডি স্যার, আমি কিছু বলতে পারি? হতে পারে যে রিচাদির আসার আগেই গুরুদেবকে কেউ মেরে ফেলেছিল, ও আমার মতো ভয় পেয়ে পালিয়ে গেছিল। ভয় পেয়ে গেল? ভয় পেয়ে গেল আর পালিয়ে গেল? এইটা বলছেন আপনি যে ও ভয় পেয়ে গেল আর পালিয়ে গেল, আর এতটাই ভয় পেয়ে গেল যে শুধু আশ্রম থেকেই নয়, জামা কাপড় সবকিছু নিয়ে শহর থেকেই চলে গেল? এইটা ভাবা তো খুবই মুশকিল। না, আমরা সবাই যারা এখানে উপস্থিত রয়েছি সবাইকে আপনি বোকা ভাবছেন? আপনি এটা প্রমাণ করতে চাইছেন যে খুন যেটা হয়েছে সেটা আপনি করেননি, অন্য কেউ করেছে, আপনার দিদি যে আছে সে করেছে। না, আমি তো সেটাই বলছি যেটা আমি দেখেছি। দেখলেন আপনারা? দেখলেন?
উনি বলছেন যে উনি যেটা দেখেছেন, কিন্তু উনি যেটা দেখেছেন সেটা কি সবাই দেখেছেন? এটাই প্রমাণ করার জন্য আমি ডাকতে চাইবো আমার প্রথম গুরুত্বপূর্ণ সাক্ষী স্বামী সত্যানন্দের শিষ্য চিন্ময়কে। ম্যাডাম আমি স্বামীজির আশ্রমের বাইরেই ছিলাম, আর আমি ওখান থেকে শুধু মিস প্রজ্ঞাকে বাইরে আসতে দেখেছিলাম, ওনার দিদিকে না। আর আমার যতদূর বিশ্বাস ইনি ওখানে একাই গিয়েছিলেন। না স্যার, আরে চিন্ময় বাবু, আপনাকে এটা জিজ্ঞেস করতে চাইবো যে এই কথাটা আপনি এতটা বিশ্বাসের সঙ্গে কি করে কেননা বলছেন? স্যার আমি পুরো সময়টা ওখানেই ছিলাম, ঠিক স্বামীজির ঘরের দরজা থেকে 20 পা দূরে। আচ্ছা, স্বামীজির দরজা থেকে 20 পা দূরত্বে, মিস কোঠারি, আপনার চেয়ার তো 4 পা দূরেই রয়েছে। আপনি যান না, কেন কষ্ট করছেন এখানে দাঁড়িয়ে? হ্যাঁ, তো কোথায় যেন ছিলেন আপনি? হ্যাঁ, 20 পা দূরে, ওই বাগানে, হ্যাঁ যেখানে মোবাইল নেটওয়ার্ক আসে না। হ্যাঁ, মানে আমার সহায়িক আমাকে বলছিলেন যে ও চেষ্টা করেছিল ওখান থেকে ফোন করার মোবাইলের সাহায্যে, কিন্তু নেটওয়ার্কও পাচ্ছিল না সেখান থেকে। আসলে স্যার ব্যাপারটা হলো যে আমাদের স্বামীজি ওই ধ্যান কেন্দ্রটাকে মোবাইল ফ্রি করে রেখেছিলেন, যার জন্য ওখানে কোনো নেটওয়ার্ক থাকে না। বাহ, ক্যা বাত হ্যায়, ক্যা বাত হ্যায়। তো আপনার যে মোবাইল ফোনটা রয়েছে সেটা নিশ্চয়ই বেশ অত্যাধুনিক, নতুন যুগের, কেননা আপনার মোবাইল ফোনে নেটওয়ার্ক আসে সেখানে যেখানে আর কারোর মোবাইল ফোনে নেটওয়ার্ক আসে না। আমি কি করে জানলাম ভাবছেন নিশ্চয়ই আপনি? এই দেখুন, আপনার মোবাইল ফোনের কল লিস্ট রয়েছে আমার কাছে, যেখানে দেখা যাচ্ছে যে সেই রাতে 9:55 থেকে শুরু করে পুরো 14 মিনিট পর্যন্ত, 10:09 পর্যন্ত আপনি কোনো দিল্লির একটা নাম্বারে, দিল্লিতে কোনো বন্ধুর সঙ্গে আপনি কথা বলছিলেন। আপনার মোবাইল ফোনে নেটওয়ার্ক ধরা পড়লো কি করে? ও অ্যাকচুয়ালি আমি সেই সময় বাগানের অন্যদিকে গিয়ে কথা বলছিলাম। না, অন্যদিকে মানে কোন দিকে? সাইডে বাগানের থেকে একটু দূরে গিয়ে। একটু বাগান থেকে এগিয়ে গিয়ে মানে বাগান থেকে একটু দূরে গিয়ে? হ্যাঁ, ওখানে নেটওয়ার্ক পাওয়া মানে যায়। ওইখানে আপনি ছিলেন না, ওই বাগানে আপনি ছিলেন না, ওই গুরুদেবের দরজা থেকে 20 পা দূরে আপনি ছিলেন না, যার মানে এটা দাঁড়াচ্ছে যে ওই 14 মিনিট আপনি সেখানে ছিলেন না। আপনি দেখতে পারেননি যে ওখানে কে এসেছিল, কে গিয়েছিল। এটা হতে পারে যে সেই সময় রিচা ভেতরে গিয়েছিল আর আপনার ফিরে আসার আগেই ও সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। এটা সম্ভব কি সম্ভব নয়? এটা কি সম্ভব নাকি না? হ্যাঁ, হতে পারে। হতে পারে, এটাই অনার। ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনার সঙ্গে উচ্চস্বরে কথা বললাম আমি। মিস্টার কেডি পাঠকের আরো প্রমাণ চাই এটা জানার জন্য যে প্রজ্ঞা একা গিয়েছিল কি না। তাহলে আপনাকে আমি হতাশ করব না মিস্টার পাঠক, আমি প্রমাণ দিচ্ছি আপনাকে। ইওর অনার, আমার কাছে আরেকজন গুরুত্বপূর্ণ সাক্ষী আছেন যিনি এটা প্রমাণ করতে পারবেন যে প্রজ্ঞা ওখানে একাই ছিল। টাকার জন্য অনুমতি চাই। অনুমতি দিলাম। ইওর অনার, ইনি হলেন রমাধীর যাদব আর ইনি অটো চালান। ইনি এই দুই বোনকে ওই রাতে আশ্রমে ছেড়েছিলেন নিজের অটোতে। আপনি চেনেন ওনাকে? ভালো করে দেখুন। হয়তো আমি এনাকে। হোয়াট ইউ মিন হয়তো? আমি কি পাগল নাকি যে আপনাকে বলবো এই অটোওয়ালাই আপনাকে নিয়ে গিয়েছিল? আমি শুধু জানতে চাইছি আপনি একে চেনেন কি না, শুধু এইটুকুই উত্তর I দেবেন। object, Your Honor. Prosecution is badgering my witness. অবজেকশন ওভার রুল। ম্যাডাম, আমার খুব ভালো করে মনে আছে সেদিন রাতেই ম্যাডাম আমার অটো মালার দেবারসাই নগর থেকে ধরেছিল। তারপর উনি স্বামী সত্যানন্দের আশ্রমে চলে যান। 135 টাকা ভাড়া হয়েছিল আর 1000 টাকার নোট দিয়েছিলেন আমাকে। রমাধীর, তোমার স্মৃতিশক্তি তো খুব ভালো। চলুন এই ভালো স্মৃতিশক্তির সাহায্যেই আপনি আমাকে বলুন যে এই যে ম্যাডাম যিনি রয়েছেন আপনার সামনে দাঁড়িয়ে রয়েছেন, এনার নাম হচ্ছে প্রজ্ঞা, যিনি আপনার অটোতে বসেছিলেন, ওই রাতে এনার সাথে অটোতে আর কে কে ছিল? কেউ ছিল না। রমাধীর, এইভাবে ভাবনা চিন্তা না করে বলো না, ভালো করে দেখো। ম্যাডাম, ইনি একা ছিলেন, আর কেউ ছিল না। না 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 স্যার, মিথ্যে কথা বলছে। কারোর সাথে মিলে আছে ও। আমি একা একা ছিলাম না, দিদি ছিল আমার সাথে। আমি সত্যি কথা বলছি। মিথ্যে কথা আমি নয়, আপনি বলছেন ম্যাডাম। ম্যাডাম, উনি একাই ছিলেন আর সারা রাস্তা জুড়ে কি জানি নিজের মনে মনে একা একা বকবক করে যাচ্ছিলেন। এই নাও। 1000 টাকার নোট? ম্যাডাম, অটো চালাই, প্লেন না, খুচরো দিন। এখন এত রাতে খুচরো কোথায় পাবো? একটা কাজ করো, রেখে দাও। এখন আপনিই বলুন সাহেব,
150 টাকা ভাড়ার জন্য কেউ আপনাকে 1000 টাকা দিলে সেটা আপনি ভুলে যাবেন? আর সেটাও যখন আপনার আয় অনেক কষ্ট করে 1000-1200 টাকা হয়। আমিও ভাবলাম ঠিক আছে, আজকের টার্গেট তো ম্যাডাম পুরো করেই দিয়েছে, এই জন্য আমি আরাম করে আশ্রমের বাইরে নিশ্চিন্তে শুয়ে পড়লাম, এটা ভেবে এই দানবীর আশ্রমে তো অন্য কোনো দানবীরও পাবো। আর ঠিক 15 মিনিট পরে ম্যাডাম, রক্ত রক্ত রক্ত! তারপর আমিও ঘাবড়ে গেলাম। আমি তো তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যাই। আমি আপনাকে আবার বলছি, ওই রাতে উনি একাই ছিলেন, ওনার সাথে কেউ ছিল না। না স্যার, আমি একা ছিলাম না, রিচাদিও ছিল। আমি একা ছিলাম না স্যার। না না, এক মিনিট। এটা আপনি স্বয়ং নিজের মর্জিতে আপনি এখানে এসেছেন বক্তব্য রাখতে, নাকি কারোর কথা শুনে এখানে এসেছেন আপনি? আগে যিনি বসে আছেন না ওখানে, চিন্ময় বাবু? আগে হ্যাঁ, উনি আমার অটোর নাম্বার নোট করে নিয়েছিলেন। উনি আমায় খুঁজে বার করেন আর বলেন কি আদালতে গিয়ে সাক্ষী দিতে। কি হলো মিস্টার পাঠক? আপনার পুরো কেসটা তো একটাই থামের উপর দাঁড়িয়ে ছিল, যে স্বামী সত্যানন্দ বাবুকে প্রজ্ঞা নয়, ওর দিদি রিচা খুন করেছিল। এটা প্রমাণ হয়ে গেল না ইওর অনার, যে ওর কোনো দিদিই নেই, দেয়ার ইজ নো সিস্টার। মিস্টার পাঠক, আগে ইওর অনার, দুজন প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী ওই রাতে আপনার ক্লায়েন্ট ওখানে একা গিয়েছিল। আপনি কি চান যে আদালত ওই দুই সাক্ষীর সাক্ষ্যকে নস্যাৎ করে আপনার ক্লায়েন্টের কথা শুনবে? তা না হলে আপনি আপনার যুক্তির পক্ষে কোনো উপযুক্ত প্রমাণ দিন, না হলে ফয়সালার জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত এই আদালত স্থগিত রাখা হলো। এইগুলো সবই চিন্ময়েরই খেলা। ওই হয়তো ওই অটোওয়ালাকে নিজের সাক্ষ্যটা বদলাতে বলেছে। 1 নম্বরের শয়তান স্যার, আপনি ওকে চেনেন না। এটা যদি আমার হাতে থাকতো না স্যার, আমি ওর হাত পা ভেঙে একেবারে মেরেই ফেলতাম। ইটস এ লিটল এক্সপেন্সিভ, ইফ ইউ ডোন্ট মাইন্ড। সরি প্রতীক, এইভাবে কিন্তু রাগ দেখালে কারোর কোনো রকম লাভ হবে না। শান্ত হও, বসো। স্যার, কিন্তু বসো। স্যার, আপনার যদি আমাকে এত বদরাগী মনে হয়, তাহলে আপনি অপেক্ষা করুন যখন আপনি প্রজ্ঞার দিদি রিচার সাথে দেখা করবেন। ওই দিন সকালে যখন আমি প্রজ্ঞাকে স্বামী সত্যানন্দের আশ্রমে নিয়ে যাবো বলে ওর বাড়ি যাই, তো প্রজ্ঞা, তোর মাথায় একদম বুদ্ধি নেই। তুই যাকে তাকে বিশ্বাস করে নিস। পৃথিবীতে কেমন করে চলতে হয় তোকে কি করে Excuse me? বুঝাবো? আরে আমার কথা শুনবি তো? কি হচ্ছে ভেতরে? ওই গুরুদেব জানি না, আমি রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ করে তো চেঁচামেচির আওয়াজ। আমি স্নান করে বেরোনোর পর দেখি কি চেঁচামেচি হচ্ছে। এরকম কিছু নয়। আমি কিছু ভুল করছি না। চুপ, একদম চুপ, বোকা কোথাকার। ওই অমানুষটা তোকে ব্যবহার করছে আর তুই মজা পাচ্ছিস। না দিদি, এরকম কোনো ব্যাপার নয়। চুপ, শুনবি না তুই? আমি তোর বড় দিদি, তুই আমার কথা বুঝতে পারছিস না? একটা থাপ্পড় মারবো। স্যার, রিচা 1 নম্বরের সাইকো। ও যা ইচ্ছে তাই করতে পারে। না না, একটা কথা শুনুন আপনি। যতদূর আমি জানতে পারছি যে রিচা কখনোই স্বামী সত্যানন্দ বাবুর সঙ্গে দেখা করেনি, তাদের দেখা কখনোই হয়নি। তাহলে দুজনের মধ্যে কিসের রাগ? স্যার, এই রিচাকে যদি একবার পেয়ে যাই না আমরা, এই পুরো কেসটাই সলভ হয়ে যাবে। রিচা ইন্টারনেট থেকে লস্কর এক্সপ্রেসের ভোপাল টু মুম্বাইয়ের ট্রেনের টিকিট কাটে। যে রাতে মার্ডার হয় সেদিন সকালবেলায় ও মুম্বাই চলে এসেছিল সেই ট্রেনিং। কোথায় গায়েব হয়ে গেল? ফেসবুক, সোশ্যাল মিডিয়া সব বন্ধ। ঘরও, ওর কোনো বন্ধু, কোনো ফ্যামিলিতে 2 জন বোন ছিল, কিন্তু এখান থেকে 50 কিলোমিটার দূরে রায়সেনে ওর এক বন্ধুর খোঁজ পাওয়া গেছে। রাইসেন? স্যার, গত 1 বছর ধরে আমাদের কোনো বন্ধুর সঙ্গে রিচার কোনো যোগাযোগ নেই। 1 বছর বেশ লম্বা সময়। কোথায় ও? আগে নিজের লাইফের উপরে ব্যতিব্যস্ত হয়ে ও বুদ্ধিস্ট ধর্ম গ্রহণ করেছিল, আর নতুন নাম, নতুন ধর্ম নিয়ে ও নেপালে চলে গিয়েছিল নতুন লাইফ শুরু করার জন্য। তারপর ওর সাথে আর কারোর কোনো কন্ট্যাক্ট ছিল না। নেপালে কোথায় আছো? কোনো আইডিয়া, কোনো কন্ট্যাক্ট? ওর একজন ল্যান্ডলেডি ছিল, মিসেস ওয়াংচু। ওনার কন্ট্যাক্ট নাম্বার আছে আমার কাছে।
কেডি পাঠক? পুলিশকে বলুন আমাকে যেন না খোঁজে। মিস্টার পাঠক, আমাকে ধরা কিন্তু অত সহজ নয়। কে? রিচা? হ্যাঁ, আমি রিচা বলছি। কিন্তু এই নাম্বারটাকে ট্রেস করার একদম বোকামো করবেন না। সিম কার্ডটাকে আমি ফেলে দেব। আমার বোন নির্দোষ আর সাথে আমিও। দেখো রিচা, এই খবরাখবরগুলো আমাকে ফোনে দিয়ে তোমার কোনো লাভ হবে না। আমার মনে হয় যে তোমার পুলিশকে... না, পুলিশ আমাকে বিশ্বাস করবে না। উল্টে আমাকে প্রজ্ঞার মতো জেলে পুরে দেবে। আর যদি আমার বোনের কিছু হয় তাহলে... রিচা রিচা দেখো, এইভাবে উত্তেজিত হলে কোনো লাভ হবে না। কিন্তু তুমি সামনে এসো। তোমার সাক্ষ্য তোমার বোনের জীবন বাঁচাতে পারে, কিন্তু বুঝতে পারছো তুমি? আমার সাক্ষী তো শুনুন। বর্ষবাদে চিন্ময়ের ফ্ল্যাট আছে। ওখানে একটা লাল ডায়েরি পাবেন আপনি। ওতে চিন্ময়ের বিরুদ্ধে সব প্রমাণ পাবেন। হ্যাঁ, কিন্তু এই কথাটা তুমি জানলে কি করে রিচা? দেখলেন স্যার, দেখলেন আপনি? আমি বলেছিলাম না, চিন্ময় ওটা। ওই প্রজ্ঞাকে ফাঁসিয়েছে। ইয়েস স্যার। হাই, চিন্ময়দা আছে? খুব গরম লাগছে, একটু জল দেবে প্লিজ। উনি তো বাইরে আছেন, কিন্তু ম্যাডাম আপনি কে? আমাকে চিনতে পারলি না তুই? রমনা, ওনার আগ্রার কাজিন আমি। আচ্ছা স্যার, বাদ দে, আমাকে একটু জল দে প্লিজ। দিচ্ছি। থ্যাংক ইউ। জলের কাছ তো জলই করে, তাই না? হয়ে গেছে তোর? হ্যাঁ হয়ে গেছে, আমি এইমাত্র বেরোতে যাচ্ছি। হ্যাঁ তো যা, নো প্রবলেম। দাদা চলে আসবে, আমি রয়েছি এখানে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, চাবি পেয়েছো তো তুমি? কেননা ব্যাংক লকার থেকে আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। আদিরা? হ্যাঁ স্যার। পেয়ে গিয়েছি। ওই যে যেটা তোমাকে আমি বলছিলাম যে 1947 এর ওই কেসটা। সরি, এক্সকিউজ মি। নো প্রবলেম স্যার। স্যার, আর ইউ ফাইন? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু তুমি খুব বেশিক্ষণ ঠিক থাকবে না। যদি ইনভেস্টিগেশন করতে গিয়ে এত স্ট্রং পারফিউম... তুমি এখানে? এই ডায়েরিটা তোমার কাছে? এটা দাও আমাকে, দাও আমাকে।
মিসেস ওয়াংচু, হ্যাঁ বলছি। ইন্সপেক্টর রাঠোর, মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। আপনার বাড়িতে রিচা নামের একটা মেয়ে থাকে, যে নিজের নাম পাল্টে জয়ন্তী করে ফেলেছে। জয়ন্তী? হ্যাঁ হ্যাঁ, ও আমার সাথেই থাকতো। ভেরি নাইস গার্ল। এখন কোথায় ও? গত কয়েকদিনে কন্ট্যাক্ট করেছিল আপনার সঙ্গে? ইওর অনার, এই লাল বইটা আমার সহায়িকা স্বর্গীয় শ্রী সত্যানন্দ বাবুর চেলা চিন্ময় বাবুর ঘর থেকে পেয়েছে। এর মধ্যে সত্যানন্দ বাবুর হাতে লেখা ওনার সুইস ব্যাংক অ্যাকাউন্টের বেশ কিছু নথি রয়েছে। ইওর অনার, এই বই থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে সত্যানন্দ বাবু শুধুমাত্র মোক্ষ লাভের জন্যই নয়, মোহের বশবর্তী হয়ে চলছিলেন। আর ওনার সঙ্গে বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব আর উদ্যোগপতিরাও ছিলেন। ওকে নাও স্টপ স্টপ মিস্টার পাঠক, স্টপ ইট। সরি আমি এইভাবে আপনাকে কাট করলাম, কিন্তু আমি জানি যে আগামী 10 মিনিট আপনি কি করতে পারেন। কি বলুন? এই যে স্বামী সত্যানন্দ বাবুর মার্ডার কেসটা চলছে, তাই না? কেডি পাঠক এটাকে স্বামী সত্যানন্দ বাবুর করাপশন কেসের দিকে ঠেলে দেবেন, আর কোর্টের সামনে উনি একটা জঞ্জাল ভর্তি মিথ্যে স্ক্যাম নিয়ে এসে কোর্টকে বোকা বানাবেন। কিন্তু মিস্টার কেডি পাঠক, আমি আপনাকে এটা করতে দেবো না। না, আপনি এত বিচলিত কেন হচ্ছেন? এই ডায়েরিতে তো আপনার নাম লেখা নাম নেই। থাকলেও কেসের সঙ্গে তো কানেক্টেড নয় না। কেসটা কি, এরা দুই বোন রিচা আর প্রজ্ঞা একসাথে স্বামী সত্যানন্দ বাবুর আশ্রমে গিয়েছিল, কিন্তু আগের কোর্টে আমি কি প্রমাণ করেছি যে দেয়ার ইজ নো সিস্টার। না, মানে এই ডায়েরিটা কিন্তু চিন্ময়ের ঘর থেকে পাওয়া গিয়েছে। না 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 না, রিচা দি ছিল আমার সাথে। সত্যি আমি 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 একা ছিলাম না। রিল্যাক্স মিস প্রজ্ঞা, প্লিজ কাম ডাউন। মিস স্মৃতি, আপনি মিস রিচার কোনো খোঁজ পেয়েছেন? ইওর অনার, আমাদের দক্ষ পুলিশ ইন্সপেক্টর রাঠোর রিচাকে খুঁজে পেতে সফল হয়ে গেছেন। খুবই শক্ত কাজ ছিল, কিন্তু শক্ত এই জন্য ছিল কেননা রিচা শুধুমাত্র নিজের দেশ না, নিজের নামটাও বদলে ফেলেছিল। তাই খুঁজতে কিছুটা প্রবলেম হলেও কিন্তু খুঁজে ঠিক পেয়েছে আমাদের ইন্সপেক্টর। আর রিচা, এই দেখুন, এই হলো মিস রিচা। মিস প্রজ্ঞা, এটা কি আপনার দিদি? হ্যাঁ, এই আমার দিদি। কিন্তু ও কোথায়? আই এম সরি, কিন্তু আমার কাছে যেটা আছে সেটা এটাই আছে। আই এম সরি, অ্যাকচুয়ালি আমাদের এই ছবিটা এইভাবে দেখানো উচিত ছিল। আই অবজেক্ট ইওর অনার, প্রসিকিউটর কিন্তু আমার মক্কেলের চিন্তা ভাবনা নিয়ে মজা করছেন। না, আমার এরকম কোনো ভাবনা তো ছিল না। যেটা সত্যি সেটাই আমি বলছি মিস্টার কেডি পাঠক। আগে হ্যাঁ ইওর অনার, 10 মাস আগে অন্নপূর্ণা মাউন্টেন ক্লাইম্বিং এক্সপিডিশন চলাকালীন মিস রিচার খুব গভীর ফ্রস্ট বাইট হয়েছিল, আর সেই কারণেই কাঠমান্ডুর শম্ভুনাথ হাসপাতালে ওনাকে অ্যাডমিটও করা হয়েছিল। 2রা আগস্ট 2015-তে মিস রিচার এই গভীর ফ্রস্ট বাইটের কারণেই মৃত্যু হয়েছিল। এই হলো ওনার ডেথ সার্টিফিকেট। ইওর অনার, মিস রিচা আর এই পৃথিবীতে নেই। শি ইজ ডেড, DEAD, ডেড। নো 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 স্যার, দিদি মরতে পারে না স্যার। ও আমার সাথেই ছিল। রিচা যেখানে জীবিত অবস্থায় নেই, ও মুম্বাই কি করে আসতে পারলো? আশ্রমে কি করে যেতে পারলো? তুমি একা গিয়েছিলে ওখানে প্রজ্ঞা? সত্যি কথা বলো, গিয়েছিলে কি যাওনি? না স্যার, রিচা দিও আমার সাথেই ছিল। মিথ্যা কথা বলো না প্রজ্ঞা, আমি জানি যে তুমি ওখানে একা গিয়েছিলে। কোথায় যাচ্ছ প্রজ্ঞা? কথা বলছি আমি তোমার সঙ্গে। আই এম টকিং টু ইউ। প্রজ্ঞা, আপনিও বোকা হয়ে গেলেন কেডি পাঠক। হঠাৎ তোমার এটা কি হয়ে গেল প্রজ্ঞা? আমি প্রজ্ঞা নই, রিচা আমি।